আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমাদের হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এদেরকে নিয়ে কিছু কথা বলার প্রয়োজন মনে করতেছি। আপনারা জানেন চিটাগাঙে চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ সমাবেশে হট্টগোলের তৈরি হয়েছে। তারপরে সার্জিস আলম নরসিংদীতে সমাবেশ না করেই ফিরে আসতে বাধ্য হয়েছে। সমন্বয়কদের ভিতরেই বনিবনা হচ্ছিল না, সে কারণে। তো আসলে আমি বলতে চাই যে রাজনীতি অতটা সহজ কাজ নয়। যেমন আপনি চাইলে যে কোনো সাংস্কৃতিক দল গঠন করতে পারবেন, সামাজিক দল গঠন করতে পারবেন, কিন্তু রাজনীতি করাটা এত সহজ না। যেমন হাসনাত আবদুল্লাহ একটা সেমিনারে বলেছেন যে আমরা যা শুনতে চাই তারেক রহমান তাই বলেন। আমি হাসনাত আবদুল্লাহকে বলতে চাই, আপনাদের জন্মের আগে থেকে তারেক রহমান রাজনীতি করে। তারেক রহমান বাংলাদেশে কৃষক, শ্রমিক, জনতার হৃদয়ের ভাষা বোঝে। আপনারা যেই প্রস্তাবনা নিয়ে বলতেছেন যে তারেক রহমান আপনাদের কথা বলে, না, আপনাদের জন্মের আগেই যেই চিন্তা তারেক রহমান করে রেখেছে ওইগুলো আপনারা এখন বলতেছেন। ভাই, একটা কথা বলি, এই বাংলাদেশে আপনারা একা স্বাধীনতা আনেন নাই। বাংলাদেশে যদি সত্যি কথা বলতে চাই, 18 তারিখ বিকেলে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, 19 তারিখ শুক্রবার সকাল থেকে ছাত্র মাঠে ছিল না। আবার সমন্বয়করা যখন ছাড়া পেল তখন কিছু ছাত্র ছিল মাঠে, 20% সর্বোচ্চ। আমরা দেখেছি, আমরা আন্দোলনে ছিলাম, আমরা দেখেছি যে কত পার্সেন্ট ছাত্র ছিল। যাই হোক, আমরা সেই বিতর্কে যাব না, কারণ আমরা অবশ্যই, আমি একটা কথা স্বীকার করি যে ছাত্রদের নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা আমি সবসময় স্বীকার করি। কিন্তু তার মানে এই না যে ছাত্ররাই 100% ক্রেডিট নেবে, এটা না। ছাত্রদের সাথে এটা হলো ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে, ছাত্র ছিল সর্বোচ্চ 20%, বাকি 80% ছিল সাধারণ জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল, জামায়াত ইসলাম, বিএনপি। সর্বোচ্চ লোক ছিল বিএনপি এবং পরবর্তীতে জামায়াতের। ছাত্র ছিল, সাধারণ জনগণও ছিল, তারা বিএনপি জামাতের অনুসারী ছিল। ছাত্র ছিল হাতে গোনা কয়েকজন, 20% সর্বোচ্চ। আমি বিতর্ক চলার জন্য বলতেছি। হাসনাত আবদুল্লাহর গেদার্থে আমি বলতে চাই, তারেক রহমান আরও 1.5-2 বছর আগে 31 দফা দিয়েছিলেন জনগণের উদ্দেশ্যে। তার ভিতরে উল্লেখ ছিল যে একই সরকার পরপর 2 বারের বেশি থাকতে পারবে না। এটা আজকে আপনাদের দাবি না, আপনাদের দাবির সাথে মিলে গেছে, কারণ আপনারা দেশের জনগণের বাইরে না। আর তারেক রহমান রাজনীতি করে দেশের জন্য, দশের জন্য। দেশের জনগণের পালস তিনি বুঝেন, ভাষা তিনি বুঝেন। সেজন্য আরও 1.5-2 বছর আগে তারা 31 দফার ভিতরে 4 নম্বরে না 5 নম্বরে এই দফাটা আছে যে কোনো সরকার বাংলাদেশে 2 টার্মে বেশি গভর্নমেন্ট থাকতে পারবে না। এটা আপনাদের চাহিদার সাথে এখন মিলে গেছে। কিন্তু এখন এইটার বাদ দিয়ে আপনি বলতেছেন যে আমরা যা চাই তারেক রহমান তাই বলে। না, কথা একটু বুঝে শুনে বলেন। তারেক রহমানের ছেলের বয়সী আপনি রাজনীতি, আপনার যে বয়স তার আগে থেকে তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করে। তারেক রহমান যখন মাঠে ঘাটে প্রান্তরে সাইকেল নিয়ে ঘুরে বেড়াইতো, কৃষকের সাথে কোলাকুলি করত, তখন আপনি হাসনাত আবদুল্লাহর জন্ম হয় নাই। কথা বুঝে বলেন। 2 দিনের বৈরাগী ভাতরে বলে অন্য, এমন হয়ে গেছে অবস্থা। কি হয়ে গেছে আপনারা? হ্যাঁ, আপনারা দল গঠন করছেন, ওয়েলকাম জানাই। স্বাধীন দেশে যে কোনো কেউ দল গঠন করতে পারে, কিন্তু উলটপালট কথা বলা উচিত না। কথা বুঝছেন? আজকে আপনারা যদি বিএনপিকে যেভাবে আপনারা মাইনাস করার চেষ্টা করতেছেন, এটা তো সফল হবেন না। আপনারা দেখবেন যে এই যে আজকে আপনাদের সাথে যে ছাত্ররা ছিল, সমন্বয়করা 50%-এর উপরে হচ্ছে বিএনপির কোনো না কোনোভাবে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল, কোনো না কোনোভাবে বিএনপির সাথে জড়িত, 50% উপরে ছিল। আজকে আপনারা যদি, আমরা এটা চাই না, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতেছে, আজকে আপনারা যদি বিএনপির সাথে বিরোধিতা যেভাবে করতেছেন, যদি বিএনপির সাথে বিরোধিতা করে আপনার সমন্বয়ক নিয়ে মাঠে নামেন, দেখেন কত % বিএনপি ওঠে এবং আপনাদের ছাত্র থেকে কত % চলে আসে বিএনপিগুলা, তখন আপনাদের কি হবে? এখন রাজনীতি বোঝেন নাই। এইগুলা রাজনীতি না, এগুলো দয়া করে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন। দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। স্বাধীনতা উপভোগ করতে দিন। আমরাও স্বাধীনতা অংশগ্রহণ করেছি। আর সার্জিস আলমের একটা কথা বলতে চাই। আন্দোলনের মধ্যে সার্জিস আলমের ভূমিকা ছিল বিতর্কিত।
দোটানা ভূমিকা ছিল। আমি নিজে লক্ষ্য করেছি সার্জিস আলমের যে ভূমিকা ছিল সেটা খুবই ইঙ্গিতপূর্ণ দোটানা ভূমিকা ছিল। তিনি ছাত্রলীগের ছিল, অনেকেই ছিল ছাত্রলীগের সাথে, ওটা আমরা আনবো না, কিন্তু তার ভূমিকাটা ছিল নীরবতা। সুযোগ বুঝে তিনি কথা বলতেন, নীরব থেকে থেকে কথা বলতেন, তিনি বুঝে শুনে কথা বলতেন, তখন তার দোটানা ভাব ছিল। কিন্তু যখন আমরা দেখলাম শেখ হাসিনা পালায় গেল, তারপরে তিনি সর্বাত্মকভাবে নেমে গেছে। এগুলো আমাদের নোটে আছে ভাই। সুতরাং এগুলো আপনাদের দিয়ে মানায় না। আপনারা সমন্বয়ক, আমরা মানি আপনারা সমন্বয়ক, এবং আমরা অবশ্যই মানি আপনাদের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যদি জনতা না থাকতো, বিএনপির লোক না থাকতো, আওয়ামী লীগ এগেনিস্টে যদি বিএনপির লোক না থাকতো, যদি জামায়াতের লোক না থাকতো, যদি অন্যান্য ছোটোখাটো দলের লোক না থাকতো, যদি সাধারণ একজন রিক্সাওয়ালা থেকে সিএনজিওয়ালা, যদি সাধারণ মানুষ আমাদের সাথে না থাকতো, আজকে আপনাদের এই সফলতা আসতো না। আপনারা যে আন্দোলন করেছেন 1 মাস, বিএনপি আন্দোলন করতেছে 17 বছর যাবৎ। এটা 1 মাসে আন্দোলনের ফল না, এটা 17 বছরের আন্দোলনের কারণে এই 1 মাসে গভীরভাবে ফুটে উঠেছে মানুষের হৃদয়ে। সুতরাং আপনারা দয়া করে বিতর্ক তৈরি করবেন না। যারা নিহত আহত হয়েছে তাদের জন্য আপনারা এখনো কি করেছেন? আপনাদের 2 জন প্রতিনিধি সরকারে আছে, কি করেছেন? এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু করতে পারেননি, কিন্তু আপনারা অনধিকার চর্চা করতেছেন। সার্জিস আলম একজন মানুষ কথা বলতে পারলেই শুধু সব জায়গায় কথা বলতে হয় না। আমরা জানি না কিসের অধিকারে, কোন অধিকারে, কিসের বলে সার্জিস আলম সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন, চষে বেড়াচ্ছেন, মন্ত্রণালয় থেকে রাজপথ সব জায়গায় চষে বেড়াচ্ছেন। কি অধিকারে? একটা আপনার সাংবিধানিক একটা পজিশন তো দরকার হয়, কোন অধিকারে? আপনি নিয়ে নেন সার্জিস আলমকে, নিয়ে নেন আপনার উপদেষ্টা মণ্ডলীতে, তারপর সে দৌড়াক, তার একটা অধিকার তৈরি হোক। কিন্তু আমরা তার এই স্পষ্টতা খুঁজতে চাই, আমরা স্পষ্ট বার্তা চাই যে সে কিসের অধিকার দৌড়াচ্ছে। আমি অবশ্যই আপনাদেরকে স্পষ্ট করতে চাই, আমি আপনাদের শত্রু না, আমি সহযোদ্ধা হিসেবে আমি আমার স্বাধীন মতামত আপনাদের কথা আচরণের কারণে আমি জানতে চাই যে আপনাদের ভূমিকা কি এখানে, এটা জানার অধিকার আমার আছে। জামায়াত ইসলাম যে তলে তলে কোনো রকম ভারতের সাথে মীমাংসা করার একটা চেষ্টা পায়, তারা আছে। বর্তমানে ভারত চায় যে বাংলাদেশে অস্থিতিশীল একটা সরকার আবার অন্যায়ভাবে, ভারত কখনোই বিএনপিকে আনতে চায় না। তারেক রহমান বলেছেন যে কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের খপ্পরে পড়েছেন, স্পষ্ট এটা জামায়াতের কিছু কিছু কথায় সেটা স্পষ্ট যে ভারত যেমন চায় যে বাংলাদেশে বিএনপিকে মাইনাস করতে পারলেই শেখ হাসিনাকে আবার এই দেশে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে। তার মানে হচ্ছে বাংলাদেশে জামাত ইসলাম এবং অন্যান্য ছোট ছোট দলকে উস্কানি দিয়ে ভারত তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে, যেন বিএনপিকে সাইডে রেখে এই দলগুলোকে ক্ষমতায় এনে আবার 1-1.5 বছর পরে একটা ঝামেলা তৈরি করে যেন ভারতের নিয়ন্ত্রণে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করতে পারে। সেই চেষ্টা ভারতের, এবং সেই চেষ্টার মাধ্যম হিসেবে কাজ করছে ইনডাইরেক্টলি ভাবে জামায়াত ইসলাম। আমি স্পষ্ট বলতে চাই, জামাত ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড, জামাত ইসলাম এতদিন বিএনপির সাথে ছিল, আমি সাধুবাদ জানাই। জামাত ইসলাম, আমার এক দুর্বলতা আছে এখানে, ধর্মীয় দল, আমি সাধুবাদ জানাই জামাত ইসলামের নেতৃত্বকে, আমি সাধুবাদ জানাই জামাত ইসলামের সততাকে, আমি স্বীকার করি, সাধুবাদ জানাই। তার মানে এটা না যে সেই ভারতের ইন্ধনে সে বিএনপির সাথে বিরোধিতা করবে। অবশ্যই বাংলাদেশ স্বাধীন দেশে সবার অধিকার আছে ক্ষমতা আসার জন্য, রাজনীতি করার, কিন্তু সেটা পিছনের দরজা দিয়ে ভারতের মতো দেশের কাছে ধর্ণা দিয়ে না, তাহলে আপনাদের মেরুদণ্ড থাকবে না, এটা বুঝতে হবে। তাহলে আপনাদের মেরুদণ্ড থাকবে না। সুতরাং বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিএনপির নাম ধরে বিভিন্ন ধরনের অপকর্ম কৌশল চালিয়ে যাচ্ছে, এগুলো এক ধরনের বিএনপিকে জনগণের কাছে কালার বানানোর, খারাপভাবে উপস্থাপন করার, যেন বিএনপিকে জনগণ ঘৃণা করে। কিন্তু এটা তো আসলে এই কৌশল তো আপনাকে কাজে দেবেন না, কখনোই কাজে দেবে না। যেই জনগণ বিএনপির পাশে 16 বছর ছিল, সেই জনগণ বিএনপির পাশে আরও 26 বছর থাকবে, আরও 600 বছর থাকবে। আপনারা যারা ভাবতেছেন যে পার্শ্ববর্তী দেশের উস্কানিতে বিএনপিকে সাইড করে, এটা আপনাদের অধিকার আছে রাজনীতি করার, ক্ষমতা আসতে চাওয়ার, কিন্তু সেটা অন্যায়ভাবে না। যারা চাচ্ছেন বিএনপিকে মাইনাস করে, বিএনপির অপকৌশল করে বিএনপিকে মাইনাস করে ক্ষমতা আসবেন, মনে রাখবেন এটা সার্থক হবে না, এবং
আপনার 1 থেকে 2 বছরের পরে এই দেশে আবার গ্যাঞ্জাম তৈরি করে ইন্ডিয়া আবার এই শেখ হাসিনাকে স্বৈরাচারকে এনে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা একটা পায়তারা করতেছে। এটা আমার কাছে মনে হয়, এটা আমার দর্শক, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মনে যার যা কিছু থাকতে পারে, আমাকে চাইলে কেউ বকাও দিতে পারেন আমার এই জন্য, আমার মতামতের জন্য, সেটাও আমি সাধুবাদ জানাই। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বুঝে শুনে গঠনমূলক আলোচনা করুন এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মতামত। ধন্যবাদ।